মানচিত্রের রেখা শুধু ভূগোল নয়, অনেক সময় তা রাজনীতির স্বপ্ন। মধ্যপ্রাচ্যের মানচিত্রের সামনে ধীরে ধীরে হাঁটছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তাঁর কপালে চিন্তার ভাঁজ, চোখ যেন মানচিত্রের বাইরে আরও দূরে কিছু দেখছে। যে মানচিত্রে আছে ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সিরিয়া, মিশরের সিনাই, এমনকি ইরাক ও সৌদি আরবের অংশ। ভাবনাটা কি শুধু নিরাপত্তা, নাকি তার চেয়েও বড় কোনো ভূ রাজনৈতিক স্বপ্ন? কখনো কখনো মনে হয় কল্পনার মানচিত্রে একটি রাষ্ট্র শুধু নিজের সীমান্ত রক্ষা করতে চায় না, তার ইচ্ছে থাকে আশপাশের আরও ৫-৬টি দেশের অংশ নিয়ে একটি বৃহত্তর রাষ্ট্র গড়তে। বাস্তবে ঠিক এমন ভাবনায় বেঞ্জামিন নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ ফেলছে, এবং এই ধারণায় পরিচিত গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল নামে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর কিছু বক্তব্য, রাজনৈতিক অবস্থানের পর গ্রেটার ইসরায়েল ধারণাটি আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে। তারপর থেকেই প্রশ্ন উঠছে, এটা কি ধর্মীয় স্বপ্ন নাকি আধুনিক উপনিবেশবাদ? ইসরায়েল কি গ্রেটার ইসরায়েল তৈরি করতে পারবে? আজ আমরা বুঝে নেব গ্রেটার ইসরায়েল আসলে কি, এর ইতিহাস কি, এবং বর্তমান যুদ্ধে এর ভূমিকা কতটা। গ্রেটার ইসরায়েল বলতে এমন একটি রাষ্ট্রের ধারণাকে বোঝানো হয় যার সীমানা বর্তমান ইসরায়েলের ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ থাকবে না, বরং বিস্তৃত হবে মিশরের নীল নদ থেকে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত। এই ভূখণ্ডের মধ্যে পড়ে পুরো ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সিরিয়ার বড় অংশ, মিশরের সিনাই উপদ্বীপ এবং ইরাকের কিছু অঞ্চল। এমনকি কোনো কোনো ব্যাখ্যায় সৌদি আরব পর্যন্ত বিস্তারের কথাও বলা হয়। এই বিস্তৃত অঞ্চলকে অনুসারীরা প্রমিস ল্যান্ড বা প্রতিশ্রুত ভূমি নামে অভিহিত করে। যারা এই ধারণায় বিশ্বাস করেন, তাদের মতে এই ভূমি ঈশ্বর ইহুদিদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। ফলে তাদের কাছে এটি শুধু একটি রাজনৈতিক লক্ষ্য নয়, বরং ধর্মীয় দায়িত্ব এবং ঐতিহাসিক অধিকার পুনরুদ্ধারের একটি পবিত্র কর্তব্য হিসেবেও বিবেচিত হয়। ইহুদিরা যখন ফিলিস্তিনে আসতে শুরু করে, তখন সেটি ছিল উসমানী সাম্রাজ্যের অধীনে। 18 এবং 19 শতকে ইহুদিদের মধ্যে হাসকালা নামক একটি বুদ্ধিভিত্তিক আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল পশ্চিমা ধর্মনিরপেক্ষ শিক্ষা ও সংস্কৃতির সাথে ইহুদি ধর্মীয় শিক্ষার একটি মেল বন্ধন তৈরি করা। এই আন্দোলনের কেন্দ্র ছিল জার্মানির বার্লিন। তৎকালীন সময়ে ইহুদিদের অধিকাংশই ব্যবসা বাণিজ্যের কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় বিচরণ করত। সেই সময় তারা মনে করত যে তাদের এখন একসঙ্গে থাকা উচিত এবং নিজেদের একটা সংস্কৃতি তৈরি করে একটি জনপদ সৃষ্টি করা প্রয়োজন। এই চিন্তারই একটি রাজনৈতিক ধারণা দেন অস্ট্রিয়ান সাংবাদিক থিওডর হেজেল। তিনি ইহুদিদের উপর বৈষম্যের কথা তুলে ধরে ইহুদি রাষ্ট্রের প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন, একটি ইহুদি রাষ্ট্রের সীমানা হওয়া উচিত মিশরের স্রোত থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত। একই সঙ্গে বাইবেলের জেনেসিস গ্রন্থে উল্লেখ রয়েছে, ঈশ্বর নবী ইব্রাহিমকে এই বিস্তৃত ভূখণ্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই ধর্মীয় ব্যাখ্যার উপর ভর করেই ধর্মীয় জায়নবাদীরা মনে করেন এই অঞ্চল দখল করা কোনো আগ্রাসন নয়, বরং সৃষ্টিকর্তার নির্দেশ পালন এবং ঐতিহাসিক অধিকার পুনরুদ্ধারের একটি পবিত্র দায়িত্ব। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, দেখা যাবে 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেও তার সীমানা তখনও চূড়ান্ত নির্ধারিত ছিল না। এরপর 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল দখল করে নেয় গাজা উপত্যকা, পশ্চিম তীর, সিরিয়ার গোলান মালভূমি এবং মিশরের সিনাই উপদ্বীপ। পরবর্তী সময়ে সিনাই উপদ্বীপ মিশরকে ফেরত দেয়া হলেও গোলান মালভূমি স্থায়ীভাবে ইসরায়েলের নিয়ন্ত্রণে থেকে যায়। এই যুদ্ধের পরেই গ্রেটার ইসরায়েল ধারণা নতুন করে জোরালো হয়ে ওঠে, বিশেষ করে ধর্মীয় ও কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলোর মধ্যে। 2022 সালে ক্ষমতায় ফেরার পর নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের সময় গ্রেটার ইসরায়েল ধারণাটি আরও স্পষ্টভাবে সামনে আসে। তার অর্থমন্ত্রী বেজলেল স্মোটরিচ প্রকাশ্যে ঘোষণা দেন, ভবিষ্যতে ইসরায়েলের সীমানা দামেস্ক পর্যন্ত বিস্তৃত হবে। তার ভাষায়, এই রাষ্ট্রের পরিধিতে জর্ডান, লেবানন, মিশর, সিরিয়া, এমনকি সৌদি আরবের অংশও অন্তর্ভুক্ত হতে পারে। শুধু রাজনৈতিক বক্তব্যেই নয়, সাম্প্রতিক সামরিক অভিযানের সময় ইসরায়েলি সেনাদের পোশাকেও গ্রেটার ইসরায়েলের মানচিত্র দেখা গেছে, যা এই ধারণার প্রতীকী উপস্থিতিকে আরও দৃশ্যমান করে তোলে। নেতানিয়াহু নিজেও বলেছেন, জর্ডানের পশ্চিমে অবস্থিত সব ভূখণ্ডের নিরাপত্তা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা উচিত। অর্থাৎ তার বক্তব্যের সারমর্ম হল, ভূমধ্য সাগর থেকে জর্ডান নদী পর্যন্ত একটি মাত্র সার্বভৌমত্ব থাকবে, আর সেটি হবে ইসরায়েল। নেতানিয়াহুর বক্তব্য অনুযায়ী ইসরায়েল বর্তমানে 7টি ভিন্ন ফ্রন্টে যুদ্ধ করছে। গাজায় হামাসের বিরুদ্ধে, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে, ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে, সিরিয়ায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে, ইরাকে শিয়া মিলিশিয়াদের বিরুদ্ধে, ওয়েস্ট ব্যাংকে ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে এবং একই সঙ্গে ইরানের বিরুদ্ধে। নেতানিয়াহু দাবি করেন, এসব লড়াই মূলত আত্মরক্ষামূলক যুদ্ধ, যা ইসরায়েলের নিরাপত্তা
নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয়। তবে সমালোচকদের মতে এই যুদ্ধগুলো কেবল আত্মরক্ষার সীমায় আবদ্ধ নয়, বরং এগুলো ধাপে ধাপে আঞ্চলিক প্রভাব ভূখণ্ড বিস্তারের একটি কৌশলগত অংশ, যার মাধ্যমে ইসরায়েল তার অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে। সবচেয়ে বড় লক্ষ্য পুরো ওয়েস্ট ব্যাংক, যাকে তারা জুদেয়া ও সামারিয়া নামে অভিহিত করে। এই অঞ্চল পুরোপুরি দখল করার অর্থ দাঁড়ায় কার্যত একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনার অবসান। দীর্ঘমেয়াদে এর ফল হবে পার্শ্ববর্তী দেশগুলোকে রাজনৈতিক ও কৌশলগতভাবে দুর্বল করে দিয়ে ইসরায়েলের আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা করা। এটি কেবল কয়েকটি সীমান্ত রেখা বদলানোর প্রশ্ন নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাল্টে দেওয়ার মতো গভীর প্রভাব ফেলতে পারে। গ্রেটার ইসরায়েল শুধু একটি কল্পিত মানচিত্র নয়, এটি একটি রাজনৈতিক দিক নির্দেশনা। ধর্মীয় ব্যাখ্যা দিয়ে শুরু হলেও আজ এটি হয়ে উঠেছে একটি ভূ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, যার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে যুদ্ধ, দখল এবং কূটনীতির মাধ্যমে। প্রশ্ন হলো, এই ধারণা কি বাস্তবায়িত হবে, নাকি এর ফল হিসেবে মধ্যপ্রাচ্য আরও রক্তাক্ত ও অস্থিতিশীল হয়ে উঠবে? একটা বিষয় নিশ্চিত, এই ধারণা যতদিন থাকবে এই অঞ্চলে শান্তি ততদিন অধরাই থাকবে।